কেউ বলেন বিপ্লবী, কেউ বলেন নায়ক, কেউ বলে খলনায়ক, আবার কেউ বলেন যে ইনি না থাকলে আজ আমাদের পরিচয় অন্য হতো। নমস্কার, আমি সুব্রত। আজ আমি আপনাদের শোনাবো বাংলা ভাগে শ্যামাপ্রসাদ মুখার্জির ইংরেজদের বিরুদ্ধে এক কঠিন যাত্রা। তখন পুরো ভারত ছিল ব্রিটিশের অধীনে এবং বাংলা ছিল ব্রিটিশের গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী। তারই সঙ্গে বাংলা ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী কেন্দ্র। ব্রিটিশরা ভালোভাবে বুঝতে পারছিল যে বাংলার মানুষ যদি একজোট ভাবতে শুরু করে তাহলে আমাদের পক্ষে ভারত শাসন করা কঠিন হয়ে পড়বে। সেজন্য তারা একটা প্ল্যান ভাবলো। প্ল্যানটা হলো ডিভাইডেড অ্যান্ড রুল, অর্থাৎ ভাগ করে শাসন করা। তারা ভেবেছিল যে সব ধর্মের মানুষকে যদি আলাদা আলাদা করে দেওয়া হয় তো তাদের উপরে শাসন করা খুব সহজ হবে। 1905 সালে তখনকার ভাইসরয় লর্ড কার্জন ঘোষণা করেছিলেন যে বাংলাকে ভাগ করা হবে, কিন্তু তখন বাংলার মানুষ ভেবেছিল যে হিন্দু মুসলিম আলাদা করে তাদের মধ্যে বিভেদ তৈরি করা হবে। তাই বাংলা জুড়ে প্রবল প্রতিবাদ শুরু হলো এবং তৈরি হলো স্বদেশী আন্দোলন, যার জন্য বিদেশি পণ্য বাতিল করে দেওয়া হলো এবং শেষ পর্যন্ত 1911 সালে ব্রিটিশ সরকার বঙ্গভঙ্গ বাতিল করতে বাধ্য হয়। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার আরো ভালোভাবে বুঝতে পারে যে তাদের বাংলা ছাড়তেই হবে। কিন্তু তখন ভারতের রাজনীতিতে দুটো বড় বড় দল মুখোমুখি দাঁড়িয়ে যায়, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ। মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ বলেন যে হিন্দু আর মুসলিম দুটো জাতি আলাদা, তাই মুসলিমদের জন্য একটি আলাদা রাষ্ট্র হওয়া দরকার, যেটাকে টু নেশন নথি বলা হয়। 1940 সালে লাহোর প্রস্তাবের পর পাকিস্তান গঠনের দাবি আরো জোরালো হয়ে ওঠে। বাংলার ক্ষেত্রে জিন্নাহ চাইছিলেন যে পূর্ব বাংলাকে পাকিস্তানের অংশ করতে এবং সম্ভব হলে পুরো বাংলাকে পাকিস্তান করতে, কারণ অর্থনীতি, বন্দর এবং কৌশলগত দিক থেকে বাংলা ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। অন্যদিকে বাংলা হিন্দু সমাজের মধ্যে উদ্যোগ বাড়তে থাকে, যদি পুরো বাংলা পাকিস্তানে চলে যায় তবে বাংলার সংখ্যাগরিষ্ঠ হিন্দু পাকিস্তানের বাসিন্দা হয়ে যেতে হবে। এই সময় সামনে আসেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তিনি বলেন যদি ভাগ করতে হয় তাহলে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠভাবে ভাগ করতে হবে এবং বাংলাকে ভারতের অংশ হিসেবে রাখতে হবে, এবং তিনি এই নিয়ে ব্রিটিশ এবং কংগ্রেসের উপর চাপ সৃষ্টি করতে থাকেন এবং 1946 সালে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে এবং কলকাতায় ডাইরেক্ট ডে অ্যাকশন এবং সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। এই দাঙ্গা ছড়িয়ে পড়ে নয়াখালী, বিহার সহ সমস্ত জায়গায়। এই দাঙ্গার ফলে বহু মানুষ প্রাণ হারায় এবং একসঙ্গে থাকার সম্ভাবনাকে আরো দুর্বল করে তোলে। এই অবস্থায় ব্রিটিশ শাসনের শেষ ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন সিদ্ধান্ত নেয় যে ভারতকে দ্রুত স্বাধীনতা দিতে হবে, কিন্তু স্বাধীনতা পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি দেশ ভারত এবং পাকিস্তান সঙ্গে সঙ্গে আলাদা হয়ে যাবে। এই সীমানা বিভাজনের দায়িত্ব দেওয়া হলো ব্রিটিশ আইনজীবী স্যার রেডক্লিফকে। কিন্তু এখানে অবাক করার বিষয় হলো রেডক্লিফ কখনো ভারতে আসেনি এবং তাকে মাত্র এক সপ্তাহের মধ্যে সীমানা নির্ধারণ করতে বলা হয়েছে। তিনি ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতা, প্রশাসনিক এলাকা এবং যোগাযোগ ব্যবস্থাকে নির্ধারণ করে একটি মানচিত্র আঁকলেন, বর্তমানে যাকে রেডক্লিফ লাইন বলা হয়। অবশেষে 1947 সালের আগস্ট মাসে বাংলা দুই ভাগে বিভক্ত হয়। পশ্চিমবঙ্গের হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চল ভারতের অংশ হয়ে পশ্চিমবঙ্গ নামে পরিচিত হয়, আর পূর্বের সংখ্যাগরিষ্ঠ অঞ্চল পাকিস্তানের পূর্ব পাকিস্তান হয়ে বর্তমানে বাংলাদেশ বলা হয়। এবং এইভাবে শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে ভারতের অংশ করে তোলে এবং হিন্দুদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠন করেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আমি আপনাদের কাছে দুটো প্রশ্ন করতে চাই, যে শ্যামাপ্রসাদ মুখার্জি আসলে কি নায়ক নাকি খলনায়ক, এবং এখনকার রাজনীতির সাথে আগেকার রাজনীতির পার্থক্য কি? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে নেবেন। ধন্যবাদ।